জানেন আমার এক জেঠু আছে, যাকে আমি লাল জেঠু বলে ডাকি। তিনি ভীষণই চায়ের ভক্ত। তিনি যে দিনে ক কাপ চা খান তার কোনো আইডিয়া নেই, কেউ হিসেব রাখতে পারে না, শুধু আমার জেঠিমা পারেন। তাকে আমি লাল জেঠিমা বলি ছোটবেলা থেকে। তিনি ভীষণই ভালো মানুষ, মানে আমার জেঠু যতটাই উত্তেজিত হয়ে যান আমার জেঠিমা ততটাই শান্ত। এখন আমার জেঠু রিটায়ার্ড, তার মানে ভাবুন কতবার চায়ের জল গরম হয় আর তাতে কত চামচ চায়ের পাতা পড়ে। আমি শুনেছি যে রাত্রেবেলা জেঠু চা না খেলে নাকি ঘুমোতে পারে না ঠিক করে, আর চা খেয়ে আহ না বলতে পারলে তার মানে নাকি চাটাই খাওয়া হয়নি। আর একটা ব্যাপারে আমার জেঠু কিন্তু খুবই শৌখিন, সেটা হচ্ছে চায়ের সেটটা নিয়ে। চায়ের সেটটা পুরো একেবারে বিদেশ থেকে অর্ডার করা, এবং বাড়িতে আর সব বাসন ভেঙে গেলেও চায়ের সেটে একটা আঁচড় পড়লেও আমার জেঠু কিন্তু সহ্য করতে পারবেন না। আমার জেঠিমা গল্প করেন যে একবার নাকি আমার জেঠু একটা অফার পেয়েছিলেন একটি ট্রান্সফার এবং সঙ্গে সঙ্গে প্রমোশনের, কিন্তু জেঠিমা যেতে পারতেন না, তাই জেঠুও যাননি। সেটা কি জেঠিমাকে বেশি মিস করবেন নাকি জেঠিমার হাতে বানানো চাটা বেশি মিস করবেন বলে সেটা কিন্তু আমি জানি না। তাই যখন শুনলাম যে আজকে সায়ন্তনী চায়ের পাতা দিয়ে ফেশিয়াল করবে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম, কারণ জেঠুকে তো অবশ্যই বলতে হবে। চলুন দেখি সায়ন্তনী কিরকম ফেশিয়াল দেবে চায়ের পাতা দিয়ে। পুজো আসছে, প্রকৃতি সাজতে আরম্ভ করে দিয়েছে, আমাদেরও তো সাজগোজ প্রয়োজন, কেনাকাটা করতে হবে। তাই রইল ফ্যাশনের খবর। আজকে আমার সঙ্গে আছে হেড ইন একাডেমিক্স ইস্টার্ন রিজন এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট টেক্সটাইল ডিজাইনিং এনআইএফডি মিস্টার সুবীর সরকার। আর সবার থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বলুন তো, উনি হচ্ছে বোথ টেক্সটাইল ডিজাইনার এবং ফ্যাশন ডিজাইনার। সুবীরদা নমস্কার। নমস্কার। আচ্ছা সুবীরদা, এই যে ফ্যাশন ডিজাইনিং এবং টেক্সটাইল ডিজাইনিং দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটোর মধ্যে পার্থক্য বলতে গেলে দুটো হচ্ছে কয়েনের দুটো পিঠ। মানে একদিকটা যদি না থাকে তাহলে অপর দিকটা যখন অচল, ঠিক টেক্সটাইল ডিজাইন যদি না থাকে তাহলে ফ্যাশন ডিজাইনের অচল, আর ফ্যাশন ডিজাইন না থাকলে টেক্সটাইল ডিজাইনেরও অচল। কারণ একটা টেক্সটাইল করতে গেলে একটা যখন কোনো কাপড় তৈরি হচ্ছে তার প্রথম বা আদি কথা হচ্ছে কাপড়। সে কাপড়টা তৈরি করার থেকে ফিনিশিং প্রোডাক্ট পর্যন্ত মানে কাটিং এর আগে অবস্থা হচ্ছে টেক্সটাইল ডিজাইনের কাজ, আর তারপরে পার্টটা হচ্ছে ফ্যাশন ডিজাইনার। পুরো একটা যদি স্টেজে ফাংশন হয় তার ব্যাক স্টেজ হেল্পারের যে কাজটা হয় সেটা হচ্ছে টেক্সটাইল ডিজাইনের কাজ। কাপড় বোনা, কাপড়টাকে ফিনিশিং করা, প্রিন্টিং করা, ডাইং করা, সমস্ত পার্ট হচ্ছে টেক্সটাইল ডিজাইনার। ফ্যাশনটা হচ্ছে তাকে একটা শেপ এবং সাইজ দেয়, আপনাকে কোন কালারটা মানাবে, আপনাকে কোনটা হলে ভালো লাগে, এই পার্টটা হচ্ছে ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে হয়। এটা কমপ্লিট প্রসেস, পুরো প্রসেস একটা ফ্যামিলি বলতে পারেন দুজনকে নিয়ে, কিন্তু দুজনের মধ্যে যেই পার্টটা সবচেয়ে বেশি দরকার সেটা টেক্সটাইল ডিজাইন, কিন্তু সেটা কিন্তু আমরা অনেকেই কম জানি। তা আপনি কাজটা শুরু করলেন কিরকম ভাবে? আমি কাজটা শুরু করলাম বলতে গেলে এটা আজকে প্রায় 10-12 বছর আগের কথা। আমার রুটটা পুরো অন্যরকম ছিল। আমার যেহেতু আমার পারিপার্শ্বিক কেন্দ্রিক বা আমার ফ্যামিলি দিক থেকে একটা ছবি আঁকা ব্যাপারটা ছিল, তো এই ছবি আঁকতে গিয়ে আমি একটা অন্যরকম রুটে চলে গেছিলাম, সেটা হচ্ছে অ্যাড এজেন্সি। তো অ্যাড এজেন্সি থেকে এখন ডিজাইনিং কিরকম? তো অ্যাড এজেন্সি যখন আমি কাজ করতাম তখন আমি দেখতে পেয়েছিলাম যে ক্লায়েন্টের কি জিনিস ভালো লাগে কি খারাপ লাগে সেটাকে আমি পোর্ট্রে করে দিতে হয়, সেটাকে আমি কম্পোজ করে দিতে হয়, কিন্তু সেখানে নিজের ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটা ছিল না, সেখানে কোনো জায়গায় যেন বাধা ঠেকছিল। তখন মনে হলো যে আমার মধ্যে যে শিল্প ব্যাপারটা, যখন থেকে ছবি আমার বাড়ি যেতে সবাই আঁকছিল, আমি ছবি আঁকাটা চাচ্ছিলাম না যেতে। তখন আমার মনে হলো যে আমি অন্য কোনো জায়গায় যেখানে এই কাপড় রং এই জিনিসটা আছে সেটা একটা কোনো একটা মিডিয়া খুঁজে বেরাবো। তখন আমি পেলাম না একটা টেক্সটাইল বা একটা কাপড় যেখানে আমি নিজের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত নিজে পুরোটা দেখতে পারি। তো এখান থেকে আমি প্রথমে একটা কাপড় তৈরি করা শুরু করলাম। তৈরি করা তো প্রথমে এভাবে হয় না, কারণ আমি কিছু জায়গায় ঘোরা শুরু করলাম মার্কেটে। তখন মার্কেটে প্রত্যেক জায়গায় দেখলাম যে ধরনের কাপড় পাওয়া যাচ্ছে সেই এই দোকানে যা পাওয়া যাচ্ছে অন্য দোকানে তাই, নতুন কিছু ফ্যাব্রিক নেই। তো এই নতুন কিছু যখন নেই তখন আমাকে মনে হলো যে আমাকে নতুন কিছু বানাতে হবে, যেটা বানানো উচিত। সেই জায়গাটা আমি তখন মুভ করা শুরু করলাম কোথায় বানানো হয় কাপড়। সেরকম বেশ কিছু জায়গা সন্ধান পেয়ে গেলাম, তাদের সঙ্গে বসে কথা বলা শুরু করলাম, কোন জায়গায় করলে ঠিক কোন জায়গা ঠিক নয়। কথা বলতে বলতে তাদের কিছু জায়গার সঙ্গে আমার ক্লিক হয়ে গেল, আমার কাজের সঙ্গে তাদের মিল হয়ে গেল, তারাও কিছু নতুন তৈরি করতে চায় আমার মতো। তো এই যে সংমিশ্রণ হওয়ার পর আমরা কাজ শুরু করলাম সেখানে, এবং তার সঙ্গে সঙ্গে আমি অপরদিকে নিজের যেটা একটা আমাদের আজকে বলবো তকমা, যেটা ডিগ্রি দরকার পড়ে সেটা আমি তৈরি করে নিয়েছি তখন অন্য একটা কলেজ থেকে, আর্ট কলেজ থেকে, টেক্সটাইল নিয়ে। তো এই তকমা এবং আমি তারপর আস্তে আস্তে যখন কাজ করা শুরু করলাম ফ্যাশনে, তখন মনে হলো না শুধু কাপড় তৈরি করে তো হবে না, তার একটা কাটের দরকার পড়ে, একটা মানে শেপের দরকার পড়ে, যে শেপটা আমি কিভাবে পাবো।
তখন সেটাকে আমি Fashion design. ফ্যাশনে নিয়ে কাজ শুরু তো করলাম। আপনি টেক্সটাইল থেকে ফ্যাশনে এসেছেন। একদম। তা আপনি যে প্রোডাক্টসগুলো বানাচ্ছেন মানে ডিফারেন্ট ফ্যাব্রিক্স কিংবা মানে ফাইনাল যে সালোয়ার যাই বানাচ্ছেন আপনি, তো সেগুলো যে মোটামুটি রেঞ্জটা কিরকম? রেঞ্জের দিক থেকে যদি বলতে হয় তাহলে আমি বলবো একদম লো বাজেট থেকে শুরু করে একদম মিডিল ক্লাস, মানে লো বাজেট বলতে পারবেন যে 100 টাকা নিয়ে আসছে সে কিছু নিয়ে যাবে, আর যে 5000 টাকা নিয়ে আসছে সেও কিছু নিয়ে যাবে। মানে ভীষণ ভার্সেটাইল। একদম ভার্সেটাইল, কারণ সবার দিকে তাকিয়ে করতে হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা নতুন কোনো ফ্যাব্রিক তৈরি করছি, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে আমার নতুন কাপড় তৈরি করা, তো সেখানে যদি মনে করেন আপনি যদি কোনো কাপড় তৈরি করতে যায় যেটা মার্কেটে পাচ্ছেন তার থেকে যদি সম্পূর্ণ আলাদা হয়, তাহলে সেই কস্টিংটা একটু কিন্তু বেশি হয়ে যাবে। কারণ আমার কাছে এক একটা ফ্যাব্রিকের মধ্যে 2-3 রকম ইয়ার্নকে মিক্স করাই। কারণ শুধু আপনি যদি মার্কেটে গিয়ে দেখেন কোন একটা ফ্যাব্রিক, যদি বলে আপনি জর্জেট, কিন্তু লোকে জানে যে জর্জেট মানে কিন্তু কাপড়, কিন্তু জর্জেট কোনো কাপড় না, সেটা এক ধরনের উইভ। আপনি যদি বলেন ক্রেপ, ক্রেপটা কিন্তু কোনো কাপড় না, সেটা এক ধরনের উইভ। তো আমাদের লোকের কাছে সে ধারণা নেই যে কোনটা কাপড় কোনটা উইভ। তো এই জায়গায় যখন আমি কাজ করতে গেছি তখন লোকদের কাছে সে কাজের জায়গা তাদের উইভ, তারা যে কাপড়গুলো চেনে, মনে করুন আমরা লোকেরা বললে তারা বলবে হ্যাঁ কটন, সিল্ক, জর্জেট এরকম কিছু ফ্যাব্রিকের নাম করবে, কিন্তু এগুলোকে নিয়ে যে আরো কিছু তৈরি করা যেতে পারে সেই ধরনের দিক থেকে আমি এই কাজটা করা হচ্ছে। তো আপনি তো এই জায়গার দামটা আমার সেরকম ভাবে আপ এন্ড ডাউনটা থেকেই যাচ্ছে। তো মোটামুটি একটু মানে সবার জন্যই রেখে আপনি করেন। একদম ডেফিনেটলি। তা আপনি কি টাইপের বেশি বানান জিনিসপত্র? আমার কাছে কিছু ধরুন আমার কাছে ড্রেস মেটেরিয়াল থেকে শুরু করে আপনি ফার্নিশিং পর্যন্ত সমস্ত কাজ আমার কাছে হয়। তা আমি কি দেখতে পারি এখানে? হ্যাঁ, কি এখানে আছে? যেটা দেখুন এই যে জিনিসটা আছে এই ফ্যাব্রিকটা, এটার মধ্যে আমার হাইলাইটেড এইটা, যের মধ্যে শুধু আপনি যেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে উল মেশ আছে প্লাস সিল্ক আছে, উল আর সিল্ক মিক্স করে করা আছে, যার জন্য এটা আমরা যখন পুজোর টাইমটা আসে মনে করুন, তো পুজোর টাইমটা হচ্ছে এমন একটা টাইম যে টাইমে আপনি না থাকে শীতকাল না থাকে গরমকাল, তো না পারেন আপনি উলেন কিছু পরতে, না পারেন কটন কিছু পরতে। তো এই জায়গাটা যদি আমি দুটোকে ব্লেন্ড করে কিছু একটা তৈরি করতে পারি যেটা এই টাইমে অ্যাপ্রোপ্রিয়েট, তো এটা কিন্তু সেই জায়গা তাকিয়ে আমার করা। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার একটা জাস্ট দোপাট্টা মতো তৈরি করে দেখানো হয়েছে, স্টোল মতন দেখানো হয়েছে, কিন্তু এটা স্টোল ছাড়া আপনি একটা ড্রেস মেটেরিয়াল ট্রান্সফার করতে পারেন, এটাকে নিয়ে আপনি আরো রকম ফার্নিশিং এ যেতে পারেন। সেটা একটু ভারী মেটেরিয়াল করতে হবে তখন আমাকে, কারণ এক একটা মেটেরিয়ালকে সেভাবে করে তৈরি করা, এটা যেহেতু আমার স্টোল তার জন্য অনেক সফট করতেছে, ট্রান্সপারেন্ট করতে হয়েছে। এইটা কি আছে এখানে? এখানে এটা হচ্ছে শাড়ি, এখানে আমার যেটা আছে এখানে, কারণ আমার কাছে বলেছিলাম শুধু উইভ না, আমার কাছে প্রিন্টিংটাও থাকে। উইভটা যখন একটা বড় জায়গা, তার সঙ্গে প্রিন্টিংটা একটা বড় জায়গা। তো এই প্রিন্টিং এর জন্য কি করা হয়েছে, এখানে আমি এই যে ক্রেপ উইভ আছে তার সঙ্গে আমি জুটকে মিক্স করা হয়েছে। ক্রেপ আর জুট? জুট, এই যে ব্ল্যাক পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুট, জুট এবং সিল্ক ব্লেন্ড দুটোকে মিক্স করা, আর এখানটা হচ্ছে ক্রেপ উইভ, এই দুটোকে মিক্স ম্যাচ করে আমার এই পুরো শাড়িটা তৈরি করা হয়েছে। এইগুলো কি? এটা হচ্ছে ডিজাইনিং করা হয়েছে, কারণ আপনি যখন একটা নেওয়া হচ্ছে, কারণ আমাদের ইন আওয়ার অল ইন্ডিয়া বলবো কেন, আমরা একটা সারফেস অর্নামেন্টেশনটাকে বেশি নিই, একটু দেখতে ভালো, ডিফারেন্ট দেখতে ভালো। আমরা যখন একটা কাপড় কিনি আমরা কিন্তু কাপড়ের টেক্সচারটা মেটেরিয়ালটার উপর দেখি না, আমরা দেখতে কিরকম সেটা দেখি। হ্যাঁ চকচক করছে তো, তার মধ্যে কিছু কাজ আছে তো, শুধু একটা সাদা জামা বা একটা নর্মাল ভালো কোয়ালিটির ফ্যাব্রিক যদি আপনি নেন মার্কেট থেকে, তার যদি কস্টিং যেটা আছে আপনি চেষ্টা করবেন না আরো কিছু কাজ থাকুক, হয়তো সেই দামে পেয়ে যেতে পারে। তো তার জন্য আমাকে ফ্যাব্রিক এবং সারফেস অর্নামেন্টেশন দুটোকে আমাকে দেখে নিতে হচ্ছে, যাতে লোকেরা এটাকে নিতেও পারে এবং ছাড়তেও পারে। তো এখন তো পুজো আসছে, আপনি কি পুজোর জন্য স্পেশাল কিছু করছেন? পুজোর জন্য আমি যেটা 2-3টে টার্গেট রেখেছি সেটা হচ্ছে বালুচুরি, কারণ পুজো মানে হচ্ছে আমাদের যে ধরনের কাজ একটু ট্র্যাডিশনাল, কারণ আমরা পুজো যতই বলি, আমরা যত বেশি মডার্ন হই না কেন, সেই আমরা একটা ঘরোয়া একটা হয়ে যায়, আমরা একটা ফ্যামিলি চাই। তো এই জায়গাটা আমরা কি করেছি, কিছু বালুচুরিকে কম্বাইন করেছি। বালুচুরিটা যেটা হচ্ছে সেটা একদম আমরা সবসময় বালুচুরি মানে জানি উইভ করে পুরো শাড়িটা করা হয়, কিন্তু আমরা যেটা নতুন পুরো কালেকশন যেটা করছি সেটা হচ্ছে বালুচুরিটাকে নিয়ে আমরা নতুন ইয়ার্নটাকে টেস্টিং করেছি। এটা হচ্ছে আমরা সিল্কের দুই রকম, এটা ভাগলপুরি সিল্কের সঙ্গে ভাগলপুর থেকে কিছু আমরা উইভ করানো হচ্ছে এটাকে। হ্যাঁ, কারণ ভাগলপুর বলুন বা আমাদের ফুলিয়া বলুন, যেখানে আমাদের নতুন কিছু কাপড় তৈরি করা যেতে পারে, ডেভেলপ করা যেতে পারে, তো সেখান থেকে আমাদের বেসটাকে আমরা অন্য টেক্সচারে নিয়ে এসেছি। তার উপর এটাকে আমরা করে তার উপর আমরা ট্র্যাডিশনাল ওল্ডলি পেন্টিং বলে একটা পেন্টিং আছে। কি পেন্টিং? ওল্ডলি পেন্টিং। তো আমরা ওল্ডলিটাকে এর মধ্যে ধরার চেষ্টা করেছি, এটার মধ্যে ওল্ডলিটাকে নিয়ে এসেছি। ওল্ডলি পেন্টিংটা কি আসলে? ওল্ডলি পেন্টিংটা এক ধরনের ট্র্যাডিশনাল পেন্টিং। এখানে এখন আছে আরো কিছু কাপড় আছে যেখানে আমরা ব্যাটেলটাকে নিয়ে কাজ করা হয়েছে, একটা যুদ্ধে কি হতে পারে, যুদ্ধের ভয়ানক কি রূপ, সেটার উপর একটা থিমের উপরে। আরেকটা যেটা প্রশ্ন, যে আমরা ভারতবর্ষে বেশিরভাগ সময় আমরা ফ্যাশন ডিজাইনারদের নাম জানি, কিন্তু খুব কম জনই কিন্তু টেক্সটাইল ডিজাইনারদের নাম জানে, তো এটার কারণটা কি? হ্যাঁ, এর কারণটা কিছুই না, জাস্ট এই কিছু আগে বললাম যে ব্যাক স্টেজের ব্যাপার, কারণ যারা পিছন পর্দা থেকে কাজ করে তাদের কখনো পাওয়া যায় না, যারা পর্দার সামনে আসে তাদেরই পাওয়া যায়।
যখন একটা কোনো কাপড় কিনতে যান আপনি কোনো দোকানে, যে কোনো দোকানে যান, সেখানে দোকানদারকে যখন বলেন আমাকে কোনো একটা ড্রেস মেটেরিয়াল দেখান বা কোনো একটা কাপড় দেখান, সে কাপড়গুলো লট যখন তখন আপনার সামনে দেয়, আপনি কিন্তু কখনোই জিজ্ঞেস করেন এই কাপড়টা কোথায় তৈরি হয়েছে। কিন্তু সেইটা নিয়ে যখন কাটিং হয়ে আপনার কাছে আসে তখন কে করে দিয়েছে। তার মানে আমরা আলটিমেট এন্ড প্রোডাক্টটাকে দেখি, আমরা তার পিছনটা দেখি না, প্রসেসটা আমরা কখনোই দেখি না। আমাদের এখানে অনেক ডিজাইনার আছে, যখন আমরা একটা লেভেলে চলে আসি তখন আমরা কিন্তু তাকে বলি না টেক্সটাইল ডিজাইনার বা ফ্যাশন ডিজাইনার। অনেক ডিজাইনার আছে যারা কিন্তু টেক্সটাইল ডিজাইনার, তাদের কিন্তু সবাই ডিজাইনার হিসেবে জানি, সে ফ্যাশন না টেক্সটাইল আমরা জানি না। কিন্তু যখন সে কাট করছে আমরা ধরে নিই তার মানে সে ফ্যাশন ডিজাইনার, কিন্তু তা নয়। অনেকেই টেক্সটাইল ডিজাইনার আছে কিন্তু আমাদের হাইলাইটেডটা সবসময় আমরা ফ্যাশন, আমরা এন্ডের দিকে অনেক বেশি এগিয়ে যাই। আচ্ছা, বিদেশে ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনাররা অতটা নাম করতে পারছে না, এটা কেন? অতটা নাম করতে পারছে না কতটা ভুল। ওখানেও কিন্তু আমাদের ইন্ডিয়ান ডিজাইনারের কাপড় বিক্রি হচ্ছে বা ফ্যাব্রিক যাচ্ছে। ফ্যাব্রিক বলতে গেলে আমরা এখানে অনেক কিছু কাপড় তৈরি হচ্ছে, যে কাপড়গুলো আমাদের বাইরের মার্কেটে অনেক বেশি চল। তাদের থেকে আমাদের এখানে যে ট্র্যাডিশনাল, কারণ আমাদের ইন্ডিয়া বেসটা হচ্ছে হ্যান্ডিক্রাফট বেস, যেখানে আমরা পুরো প্রসেসটা আমরা ম্যানুয়ালি করি, যেটা ফরেনে একদমই নয়। বাইরে সবসময় পুরো ব্যাপারটা অটোমেটিক, মেশিনারি বেসিক্যালি। তো এই মেশিনারি আর আমাদের হ্যান্ডিক্রাফট, কারণ আমাদের দেখবেন যখন আমরা কোনো কাপড় কিনতে যাই বা আমরা এখানে কিনি বা বাইরে দেখি, আমরা তখন টেক্সচার থেকে আমরা দেখি তার মধ্যে কী কী কাজ করা আছে। এই কাজটা বাইরে কিন্তু চল আছে একটা প্রকারে, কারণ আমাদের এখান থেকে অনেক এক্সপোর্টার আছে, অনেক ডিজাইনার আছে যারা বাইরে মার্কেটে কাজ দিচ্ছে, কিন্তু কোনো একটা ট্যাগের আন্ডারে। তার জন্য কি হচ্ছে, আমরা যেহেতু ট্যাগটাকে জানছি, যত বড় ডিজাইনার আছে তাদের ট্যাগটাকে জানছি, তাদের পিছনে যেখানে সেই টেক্সটাইল ডিজাইন যে কাজটা করছে বা ডিজাইনারে যে কাজটা করছে সেটা থাকছে না। আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, আপনি তো একজন ডিজাইনার, অ্যাজ এ ডিজাইনার আপনার কি মনে হয় ইন্ডিয়ার ফিউচার কি ডিজাইনিং? এটা একটা কঠিন প্রশ্ন যে কি, কারণ ফ্যাশন বলতে গেলে যেটা আজকে আছে সেটাই ফ্যাশন। যেটা আপনি পড়ছেন, যেটা পরে আপনি স্বচ্ছন্দ বোধ করছেন, যেটা পরে আপনি ক্যাজুয়াল থাকতে পারছেন, সেটা হচ্ছে ফ্যাশন। তো ফ্যাশন সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে। কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটে এটা কতটা প্রোগ্রেস হবে সেটা হচ্ছে একটা বড় কারণ। আমরা অনেক বেশি এগিয়ে এসেছি। আজ থেকে 5 বছর আগে যেভাবে আমরা যতটা পিছিয়ে ছিলাম ফ্যাশন ওয়ার্ল্ড থেকে, সেটা আমরা আজকে অনেক বছর এগিয়ে এসেছি। তার জন্য বলতে পারবো আমরা ফিউচার আমরা ফ্যাশনে অনেক বেশি কাজ করতে পারবো, কারণ অনেক বেশি ইনস্টিটিউট বলুন, অনেক বেশি সমবায় বলুন, যারা তৈরি হচ্ছে ফ্যাশন ওরিয়েন্টেড নিয়ে। তো তার জন্য আমাদের অনেক বেশি প্রসপেক্ট লাইফ আছে, আমরা এগোতে পারবো। উনি কিন্তু একটা বেশ অপটিমিস্টিক আনসার দিলেন আমাদের ফ্যাশনের ওয়ার্ল্ডে ফিউচার নিয়ে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা সবাই কিন্তু ভীষণভাবে ফ্যাশন ডিজাইনিংয়ে মাথা ঘামাই, টেক্সটাইল ডিজাইনিংটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা কথা বললাম আমাদের ডিজাইনারের সঙ্গে, কিন্তু মার্কেটে কী ধরনের টেক্সটাইল, কী ধরনের ফ্যাব্রিক পাওয়া যায় সেটাও তো খোঁজ নেওয়া প্রয়োজন। চলুন তাহলে এখন যাওয়া যাক মার্কেটে। এতক্ষণ আমরা ওভেন ম্যাটেরিয়াল নিয়ে অনেক কথা বললাম, তাই আমি এখন এসে পড়েছি এমন একটা জায়গায় যেখানে ওভেন ম্যাটেরিয়ালে এক অভিনব কালেকশন আছে। এই জায়গাটার নাম হচ্ছে হেরিটেজ। এটা হচ্ছে মিন্টো পার্কে। পুজোর আগে তো এখানে আসা একদমই জরুরি। ওভেন ম্যাটেরিয়ালসে সালোয়ার, স্যুট এবং ড্রেস ম্যাটেরিয়াল ছাড়াও আজকাল বাজারে ভীষণ সুন্দর সুন্দর স্কার্ট এবং দুপাট্টাস পাওয়া যায়। ভাবুন তো, একটা সিম্পল সালোয়ারের সাথে একটা ভীষণ সুন্দর রঙের স্কার্ট যদি পাওয়া যায়, ব্যাপারটা গেট আপটা পুরোপুরি বদলে যায়। এগুলো কোনো স্পেশাল নাম আছে কি? এটা জর্জেটের উপরে আছে। আর এগুলো রেঞ্জ মোটামুটি কিরকম? 250 অনওয়ার্ডস। আর আমার যেটা সবার থেকে পছন্দ হয়েছে সেটা আপনাকে দেখাবোই আমি। আপনি ইয়েলোটা একবার বার করবেন? ভীষণ ডিফারেন্ট দেখতে না? নতুন একটা আছে একটা ব্যাপার, মধ্যে এটা ভীষণ ইন্ডো ওয়েস্টার্ন লুক দেয়। এটার দামটা কিরকম? 140, মানে ভীষণই রিজনেবল। একটু হেভি ওয়্যারের জন্য একটু দাম বেশি হলেও বাদ বাকিগুলো মোটামুটি বাজেটের মধ্যেই। ভাবনার কিছুই নেই, আসুন যেটা পছন্দ সেটা কিনে নিন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাছাড়াও বিভিন্ন পাঠ্যপুস্তকে, বিদেশি জার্নালে বা সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি জীববিজ্ঞান সম্পর্কে, আর জানতে পেরেছি তাদের নিয়ম কানুন, আচার আচরণ। দক্ষিণ কলকাতার বুকে যে এরকম একটা সংস্থা গড়ে উঠেছে যেখানে চিকিৎসাও হয়, সার্জারিও হয়, আমরা কিন্তু আগে জানতাম না। মৈত্রী এই শব্দটার মধ্যে কিন্তু একটা উন্নততর অন্তর্নিহিত তাৎপর্য লুকিয়ে আছে, যা সঙ্গবদ্ধতা এবং বন্ধুতার অপার নিদর্শন।
আচ্ছা মিস্টার গাঙ্গুলি, শিক্ষকতা ছেড়ে হঠাৎ এই ভাবনা আপনার মাথায় এলো কেন? মানুষকে শিক্ষা দেবার জন্য প্রতিদিন বহু শিক্ষকের জন্ম হয়, কিন্তু প্রাণী জগতে কাজ করার মতো মানসিকতা বা প্রেরণা সবাই পায় না। তা আমার জীবনে এরকম একটা উদ্দেশ্য ছিল, আমি প্রাণীদের নিয়ে কোনো কাজ করব। সেই জন্যই আমি মৈত্রী সৃষ্টি করেছি, যাতে ওখানে প্রাণ দিয়ে আমি প্রাণীদের সেবা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। এটা কি আপনার টিয়া? হ্যাঁ, আমার টিয়া এটা। আপনার নাম কি? জয়ন্তী ধর। আচ্ছা জয়ন্তী দি, আপনার টিয়ার নাম কি? বুদ্ধিমান। বুদ্ধিমান মেয়ে না ছেলে? বুদ্ধিমান সম্ভবত মেয়ে, কারণ আমি এখনো নিজে জানি না ওর মেয়ে না ছেলে, কারণ ও আমার বাড়িতে এসেছে জাস্ট 3-4 মাস হলো। আর ওদের মেয়ে বা ছেলে আইডেন্টিফাই করার জন্য মোটামুটি 1 থেকে 1.5 বছর সময় লাগে। আচ্ছা আচ্ছা, তা বুদ্ধিমানের বয়স কত হলো? বুদ্ধিমানের বয়স 5 মাস অ্যাপ্রক্সিমেট। 5 মাস হলো। তো এখন কি ও কথা বলতে পারে? এখন কথা বলারও চেষ্টা করে, প্রায় মাস 2 আগে থেকেই চেষ্টা করছে। মা বা কিছু কিছু শব্দও বলতে পারে, এবং সেটাও নিজে নিজে বলার চেষ্টাও করে। ও আচ্ছা আচ্ছা, ও এখন মা বলতে পারে? হ্যাঁ, মা বলতে পারে, বা কিছু মানে আমাদের বাড়িতে নাম সেগুলো বলার অভ্যাস করে, খোঁজ করে। মা কি আপনাকে বলে? সেটা আমি না, ও মা ঠিক আমাকে বলে কিনা আমি জানি না, আমি মাকে ডাকি, সেইগুলো শুনেও শিখেছে হয়তো, সেইগুলো বলারই ও চেষ্টা করে। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো আপনি যে এই সংস্থায় মানে মৈত্রীতে আপনার বুদ্ধিমানকে নিয়ে আসেন, কেন? এখানে নিয়ে আসি আমি ওকে পিরিয়ডিক্যালি চেক আপের জন্য নিয়ে আসি। আর তাছাড়া এখানে আমি আমার হবিও আছে, এখানে আমি মাঝে মাঝে আসিও, তো বেড়াতেও আসে আমার সাথে। ময়না নিয়ে একটা প্রচলন আছে, ময়না খুব ভালো কথা বলে, খুব ভালো গান গায়। কিছুটা আমরা জানি, আর কিছুটা আমরা জানবো। আপনার নাম? আচ্ছা রানা, আপনি বলুন আপনার ময়না কি কি কথা বলে? কি বলে না সেটাই বলা মুশকিল, মোটামুটি যা শুনে তাই বলে। যা শুনে তাই বলে? এখন কিছু বলাতে পারবে? হ্যাঁ, কেন? কি বলবে কথা এক্ষুনি? আমি এখন কোয়ালিটি স্ট্রিম বলছি, যেটা আমরা ফেরি করে নিয়ে যাই, সেটাই বলবো। আচ্ছা পূজা, কোয়ালিটি বলো তো, কোয়ালিটি বলো, কোয়ালিটি। গুড মর্নিং বলো দাও, মর্নিং বলো দাও। হ্যালো না, মর্নিং বলো দাও। আচ্ছা, ও ওইদিকে যে রিংটোনটা শোনা যাচ্ছে তার জন্য হ্যালো বলছে না? হ্যাঁ হ্যাঁ, মর্নিং বলো, মর্নিং। গুড মর্নিং পূজা। আচ্ছা, আপনার ময়নার নাম পূজা, কি মেয়ে? হ্যাঁ, মেয়ে। মেয়ে, আচ্ছা আচ্ছা। কতদিন আছে আপনার কাছে আপনার ময়না? এটা 6 বছর মতো আছে। 6 বছর মতন আছে। তো পূজার বয়স কত হলো? ওই 6+ ধরুন। 6+। আপনি মানে এখানে এনেছেন কি শুধু চেকআপের জন্য, না কিছু? না, আমি এখানে তো কিশোরদা তো আজকে বা মৈত্রী তো আজকের ব্যাপার না, আমি কিশোরদার সঙ্গে বহুদিনের পরিচয়, তাই আমি এটা রুটিন চেকআপ হিসাবে এখানেই কিশোরদাকে আমি কাছে নিয়ে আসি। আচ্ছা, কদিন অন্তর নিয়ে আসেন? এটা কোনো ঠিক নেই, আমার যখনই দরকার পড়ে তখনই কিশোরদার কাছে চলে আসি, এটাই হলো। আমরা এখন কথা বলবো ডক্টর SK গুহর সাথে। আচ্ছা ডক্টর গুহ, আমরা মোটামুটি যা শুনলাম তাতে জানলাম যে মোটামুটি সবাই চেকআপের জন্যই আসেন। তো যদি কোনো কমপ্লিকেটেড কেস আসে, সেটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? এখানে ইউজুয়ালি আমরা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন কেস পাই। সবই আপনার একদম স্বাভাবিক ধরনের কেস তা নয়। ধরুন আপনার নিউরোলজিক্যাল ইনফেকশন রয়েছে, নিউরোলজিক্যাল এফেকশনস রয়েছে, কিডনি এফেকশনস রয়েছে, হার্টের ইনভলভমেন্ট নিয়ে আসছে, হার্ট ডিজিজ নিয়ে আসছে। তাই এগুলো আমরা প্রথমে ডায়াগনোসিস করার চেষ্টা করি। আমরা এর জন্য ECG আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন করছি কার্ডিওলজিক্যাল কেসগুলোর ক্ষেত্রে, তারপরে আমরা ইকোকার্ডিওগ্রাফি করছি, এবং তাছাড়াও আমরা USG বা CT স্ক্যান, ইভেন MRI স্ক্যান পর্যন্ত আমরা করছি। সত্যি সহমর্মিতার চূড়ান্ত নিদর্শন শুধু যে আর্চিস কার্ড আর ফ্রেন্ডশিপ ব্যান্ড নয়, তার প্রমাণ এই মৈত্রী। মনটা কিন্তু সত্যিই ভরে গেল। নমস্কার, আমি সায়ন্তনী। শুরু করছি আজকের নারীর বিউটি। আজকাল সব ঘরে কিন্তু একটা কমন সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে হেয়ার ফলিং অর্থাৎ চুল পড়ার সমস্যা। অবশ্য আমাদের কোনো দোষ নেই, আজকাল পলিউশন লেভেল এত বেড়ে গেছে, ধুলো বালি এত মানে নোংরা জমছে মাথার উপরে,
তার উপরে আমাদের লাইফটাও ভীষণভাবে হেক্টিক, চুলের যত্নটা ঠিক সেরকম ভাবে নেওয়া হচ্ছে না, তাই না? কিন্তু এই জটিল সমস্যা থেকে আমরা রেহাই পাবো কিভাবে, এই বিষয়ে কথা বলার জন্য আজ আমার সঙ্গে আছেন সাথীজ বিউটি পার্লারের বিউটি থেরাপিস্ট সাথী দত্ত। সাথীদি নমস্কার। তোমাকে অনেক ধন্যবাদ। আমার সমস্ত দর্শকবৃন্দকে জানাই আন্তরিক ভালোবাসা, নমস্কার। এই চুল পড়ার সমস্যা, এটা হচ্ছে কেন আজকাল এত ভীষণ ভাবে? তুমিই তো বলে দিলে সব। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে পলিউশন তো আছে, তার সঙ্গে মানসিক টেনশন। তুমি দেখো মানে প্রত্যেকটা লোকের কিছু না কিছু টেনশন আছে, সেই টেনশন থেকেও কিন্তু চুলটা পড়ে। তারপরে আছে অপুষ্টি, অপুষ্টির জন্য কিন্তু আমাদের চুল পড়ে। তাই এত সব কারণের জন্য কিন্তু চুল পড়াটা হয়। এছাড়া তো আছে চুলের অযত্ন, কে কিরম শ্যাম্পু ব্যবহার করবে বা কে কোন তেলটা মাখবে, কেউ তেল মাখছেন না বেশি বা কেউ বেশি তেল মেখে ফেলছেন, আর বা যে শ্যাম্পুটা তার ব্যবহার করা উচিত নয় সেই শ্যাম্পুটা ইউজ করছেন, এসব কারণেও কিন্তু চুল পড়ে। মানে আমাদের ঠিক এটা প্রপার আইডিয়া নেই আমাদের কি ধরনের খাওয়া উচিত, কি ধরনের তেল কিংবা শ্যাম্পু যেটা আপনি বলেন ইউজ করা উচিত। তো এই যে সমস্যা থেকে আমরা রেহাই পাবো কি? এই সমস্যা থেকে রেহাই পেতে গেলে চা বীজের তেলটা ভীষণ ভালো। চা? হ্যাঁ, চা বীজের, মানে চা এই চুল পড়াটাকে একটু ধরে দেয়। হ্যাঁ ধরে, মানে চা হেয়ার ফলিং ট্রিটমেন্টে চা বীজের তেলটা খুব ভালো। কিভাবে আমি করছি দেখো। প্রথমে আমি এই তেলটা কি বাজারে পাওয়া যায়? না, পাওয়া যায়? আপনি বানিয়েছেন? আমি আনিয়েছি, মানে এটা আমার কাছে পাওয়া যাবে। এই ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে আমার কাছে আসতে হবে। হ্যাঁ, সবই যদি বলে দিই তাহলে তো আমার কাছে কেউ আসবে না, আমার পাত্তাই দেবে না কেউ, তাই না? ডেফিনেটলি। তাই ওই জন্য কয়েক ফোঁটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পর একটু মেশাচ্ছি এটার সঙ্গে জল। জল আছে, কিছু জিনিস আছে, সব কিছু বলবো না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু ওজন দিয়ে নিচ্ছি। রাকার চুল ভীষণ পড়ছে, আমাকে বলছিল, তা আমি বললাম ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। একবার করলেই ঠিক হয় নাকি? না, একবার ঠিক করবে না, এখন তো করছে রাকা, এবার আমার পার্লারে গিয়ে করবে। ওকে 12টা সিটিং দিতে হবে, প্রতি সিটিং লাগবে 110 টাকা করে। আচ্ছা, প্রথমে আমি ওকে ওজন দিচ্ছি। ওজন দেওয়ার লাভটা কি? ওজন দিলে করে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে ওর। হ্যাঁ, যার যেটা হচ্ছে মেন কারণ। এটা আমি দেবো ওকে 6 থেকে 7 মিনিট। আচ্ছা, মানে চুল পড়া অনুযায়ী। মানে কারোর চুল ভাবো 40-50টা পড়ছে। আসলে আমাদের সবাই অনেকে মনে করেন যে চুল পড়ছে, 10-12টা চুল পড়ছে, তাতেই ভাবে ভীষণ চুল পড়ছে। আরে চুল তো পড়বেই, তাই না? অমর হয়ে আসেনি। হ্যাঁ, একটা চুলের আয়ু হচ্ছে 3 মাস থেকে 2 বছর, ঠিক আছে? 30-40টা চুল পড়লে কোনো 30টা থেকে 40টা চুল অবধি পড়লে ঠিক আছে। তারপরে যদি 100টা চুল পড়ে তখন একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, তার আগে চিন্তা করার কোনো দরকার নেই। সেটা আবার বুঝিয়ে দেয়। হ্যাঁ, আসলে মানে সবাই কি ভাবেন যেন চুল যখন পড়ে যায়, হয় বোধহয় সব, অনেকে আমাকে ফোন করেন করে বলেন কি চুলে একটা সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি, মানে সব শুধু বোধহয় বেরিয়ে এসছে। কিন্তু তা নয়, কিন্তু আসলে আমাদের হেয়ার পাপ, ওটা প্যাপিলাটা কিন্তু প্যাপিলা থেকে তো চুলটা জন্মায় না, ফলিকল থেকে প্যাপিলাটা কিন্তু থেকে যায়, মাতৃকোষটা, তাই সেখান থেকে আবার চুল গজায়। আচ্ছা, এটা আমি 6 মিনিট দিচ্ছি। 6 মিনিট দেওয়ার পর এবার বন্ধ করলাম, করার পর এটা আমি এই সলিউশনটা ওকে দেবো, ওই যেটা তেলটা মেশানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই সলিউশনটা ওর গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। তেল লাগাই যেরকম আমরা যেভাবে তুলোর সাহায্যে, ঠিক আছে? এইভাবে দিয়ে দেবো। এই তুলোর সাহায্য, এটা তুলোর সাহায্যে দিচ্ছি কারণ এই দেখো আমাদের হাতে তো নানা রকম নোংরা থাকে, বা আমার ঘামটা ওর না লাগা উচিত। এছাড়া নখ আছে, নখটা লেগে গেলে পরে ওর কোনো ইনফেকশন হতে পারে। তুলোটা হচ্ছে সেফ। তার মানে তেল লাগাবার সময় তুলোটা ইউজ করা ভীষণ ভালো, তুলো দিয়েই উচিত, পরিষ্কার তুলো দিয়ে। হেল্পফুল টিপস জানতে পারলাম। এটা সমস্ত চুলে আমি লাগাচ্ছি তেলের মতো করে। হ্যাঁ, ম্যাসাজ হবে। হ্যাঁ হ্যাঁ, আসলে চুল পড়ার সমস্যাটা এত বেশি না, মানে এত, মানে বিশেষ করে মানে শুধু কিন্তু মেয়েদের নয়, ছেলেদেরও, ছেলেরাও তো সমানে বলছে টাক পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে বলে যাচ্ছে। তা আমি বলি কি যে টাক পড়ে যাওয়ার পরে যেন মনে না থাকে, মানে মনে না পড়ে আমাকে, টাক পড়ার আগেই আসুক। টাক যখন পড়ে গেল তখন তো কিছু করার নেই। কেন অনেকে বলেন যে টাকে চুল গজিয়ে দেবো, সেটা কিন্তু একদম ভুল কথা। টাকে কিন্তু আর চুল গজানো যায় না। তাই জন্য বলি টাক পড়ার আগে আপনারা আসুন চুলটাকে বাঁচাবার জন্য।
যে টাকটা পড়ে গেলেও যে চুলটা আছে সেই চুলটা বাঁচাবার জন্য আসুন। কিভাবে ম্যাসাজ করছি দেখো, প্রথমে বুড়ো আঙুলটা রাখছি এখানে, তারপর আস্তে আস্তে এভাবে ঘোরাচ্ছি। প্রতিটা ম্যাসাজ হবে 1 মিনিট করে। প্রতিটা ম্যাসাজ হ্যাঁ, মানে প্রতিটা স্ট্রোক, আচ্ছা ম্যাসাজের স্ট্রোক হবে 1 মিনিট করে। এটা ফার্স্ট স্ট্রোক করলাম। এবার বুড়ো আঙুলটা রাখছি কানের পেছনে, আস্তে আস্তে ডিফারেন্ট জায়গা। হ্যাঁ হ্যাঁ, ফিঙ্গার টিপস দিয়ে করছি যাতে ওর নোকটা না লাগে, আমার নোকটা যাতে ওর ইয়েতে না, স্ক্যাল্পে না লাগে। ধরে করতে হয় 7 মিনিট। 7টা স্ট্রোক করবো, 7 মিনিট ধরে। এইটা নরমাল আমরা যদি বাইরে তেল লাগাই সেটা কতক্ষণ ধরে করা উচিত? 7 মিনিট ধরে করা উচিত। 7 থেকে 8 মিনিট। আর আজকাল একটা চল হয়েছে যে তেল লাগাবো না। হ্যাঁ, আসলে অনেকে বলেন সবাই তো আমরা বেরিয়ে পড়ি, হ্যাঁ ফ্যাশনের জন্য তেলটা লাগাই না, কিন্তু আমার মনে হয় ভীষণ নোংরা অ্যাবজর্ব করে। কিন্তু আমার মনে হয় অন্তত রাতে তেল লাগাও, রাতে লাগিয়ে পরে শ্যাম্পু করে ফেলো, তাহলেও তো পুষ্টি যাচ্ছে। আমার তো তেলটা তো তেলে জলে যে চুলটা ভালো হয় সেটা মা ঠাকুমার আমল থেকে, তো তাদের কথা তো ফেলে দেওয়া যায় না, তাই না? এটা কি করছেন আপনি? এটা আমি ওকে চুলের গোড়াটাকে যাতে শক্ত হয় সেজন্য আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে টান দিচ্ছি। মানে ওর একটু লাগছে, হয়তো লাগছে না, আরাম লাগছে, টাকার আরামই লাগছে। ঘুমিয়ে না পড়লেই হলো। আমার তো চুলে হাত দিলে আমার তো একদম তো ভীষণ ভালো ঘুম এসে যায়। এটা করার পর আমি এবার নিডিং করছি। কি করছেন? নিডিং এইভাবে ওকে, যাতে ওর তেলটা সব মাথায় ছড়িয়ে যায়। আমি রাখার জায়গায় বসলেই ভালো হতো। হ্যাঁ, আচ্ছা এরপর আমি কি করছি দেখো, ও সারা মাথায় টোকা দিচ্ছি যাতে ওর ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়। আপনি যে প্রফেশনাল যে আপনি ম্যাসাজটা করছেন সেটা কি আমরা বাড়িতেও করতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই পারবো। যেমন এই দেখো রাকাকে কি বললাম তো, আমার মনে হয় তো রাকা শিখে গেছে, তাই না? তা আমি যেরকম দেখাচ্ছি দর্শক বন্ধুদের, তা আমার মনে হয় আমার মেসেজটা দেখে দর্শক বন্ধুরা শিখে গেছে, কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে একটা কি জানো, হ্যাঁ কঠিন না, তবে যাদের হেয়ার ফলিং হচ্ছে তাদের জন্য তো ট্রিটমেন্টটা সেটা তো আসতেই হবে, সেটা একটু পাওয়া যেতেই হবে। কিন্তু আরেকটা দিদি যেটা আমি লক্ষ্য করেছি, যেটা আমার সঙ্গেও হয়েছে, যে অনেক সময় তেলের জন্য এক্সেসিভ তেল করলে কিন্তু চুল উঠে যাচ্ছে। মানে যখন ম্যাসাজটা আমি বাড়িতে করি তেল দিয়ে, তখনও কিন্তু বেশ কয়েকটা চুল ওঠে। সেটা কেন? সেটা কি ক্ষতিকারক? পাওয়ার জিনিস না, কয়েকটা চুল তো যদি ওঠে সেটা ঠিক আছে, কেন যদি যে রুটগুলো তোমার লুজ হয়ে গেছে সেটা উঠবেই। হয়তো তেল যখন মাখছো তখন হয়তো ঘষাঘষিতে একটু উঠে আসে, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। আর আরেকটা কি যখন বলেন 30-40টা পড়লে নরমাল, হ্যাঁ যখন 100টা চুল পড়বে তখন আমাদের একটু চিন্তা করা দরকার যে আমার চুল পড়ছে এবার, ঠিক আছে? আর মানে কনসিয়াস হওয়া দরকার, একটু বেশি যত্ন নেওয়া দরকার। আর একটা কি কথা কি জানো তো, যে আমরা কিন্তু অনেকেই জানি না যে তেলটা কতটা মাখা দরকার। অনেকে একদম ভীষণ ভাবে তেল মেখে ফেললো, আর অনেকে মাখলোই না। কিন্তু মানে তেলের তো একটা পরিমাণ আছে, সেই পরিমাণটা কিন্তু জানা খুব জরুরি। আমার চুলে কতটা তেল লাগবে আমি কি করে জানবো? সেটা তো আমার মনে হয় কোনো বিউটি এক্সপার্টের কাছে থেকেই জেনে নেওয়া ভালো। এটা একটা রেট অ্যামাউন্ট সবার জন্য, চুলের লেন্থের উপর ডিপেন্ড করে। তো তেলটাকে আমরা খালি স্ক্যাল্পেই লাগাবো নাকি হেয়ারেও লাগাবো? না, আমার মনে হয় স্ক্যাল্পে লাগানোই উচিত, কারণ হেয়ারটা তো আমাদের মরা কোষ, ঠিক আছে? এটা এই হেয়ারটা মানে হেয়ারে কোনো যদি আমি স্ক্যাল্পে লাগাই মানে গোড়ায় লাগাই, গোড়া থেকেই কিন্তু সমস্ত যেটা পুষ্টিটা পাচ্ছে, পুষ্টিটা পেয়ে চুলটা ভালো হবে। আমাদের অনেকে ধারণা আছে না, ন্যাড়া হলে পরে চুল বেশি ভালো হয়, বা চুলের ডগা কাটলে পরে চুলটা ভালো লম্বা হয়। একদম ধারণাটা ভুল, একেবারেই ধারণাটা ভুল। হ্যাঁ নিশ্চয়ই, চুলের ডগা কাটলে পরে চুল কখনো লম্বা হয় না, কারণ চুলটা বাড়ছে তো আমার এখান থেকে, তাই না? তো কমন সেন্স, চুলটা বাড়ি ডগা থেকে। চুল কাটলে পরেও কখনো চুলে হয় না, ন্যাড়া হলেও কিন্তু ন্যাড়া হলে পরে অনেকে আসলে আমরা ভাবে কি বাচ্চাদের ন্যাড়া করলে পরে চুলটা বাড়বে, কিন্তু আসলে আমরা এটা জানি না। বাচ্চাদের যখন মানে ফলিকলস গুলোর উপরে তো চুলটা নির্ভর করে। বাচ্চাদের ফলিকলসটা থাকে ভীষণ সংকুচিত, তখন আস্তে বাড়তে থাকে। তো সংকুচিত যখন থাকে তখন কি হয়, চুলটা পাতলা থাকে। এবং যখন দেখবে বয়সন্ধিকালটা যখন আসছে তখন কিন্তু ওদের আবার চুলটা ঘন হয়, কেন ফলিকলস গুলো বড় হতে থাকে। তো এগুলো যদি না জানে, হ্যাঁ তখন ভাবছে কি একটা বাচ্চাকে ন্যাড়া করছি আর চুলটা বেড়ে যাচ্ছে, কিন্তু একদম ভুল ধারণা। ন্যাড়া করার জন্য নয়, এটা বাড়বেই, চুলটা বাড়ছে তার ফলিকলস গুলো বাড়ছে বলে, ঠিক আছে?
আর অনেকগুলো ভুল ধারণা কিন্তু দিদি ঠিক করে দিচ্ছে। আরেকটা সমস্যা দিদি যেটা আমি আবার লক্ষ্য করেছি সেটা হচ্ছে অনেক সময় ঘাম থেকেও কিন্তু চুল পড়ছে। হ্যাঁ, ভীষণভাবে। মানে ঘামেতে কি হয়, ঘাম বসে বসে বাইরে থেকে ধুলো ময়লা লাগছে, ব্যাকটেরিয়া ফর্ম করছে, ইনফেকশন হয়ে যাচ্ছে। তো এই জন্যও কিন্তু চাটা খুব ভালো। গ্রিন লিফের লিকারটা যদি দিয়ে চুলটা যদি ধোয়া যায়, কারণ চাতে আছে অ্যাস্ট্রিনাল। ধোয়া যায় মানে কি? আমরা শ্যাম্পুর পর ভাবো এটা কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায়। কি করবো লিকারটা নিয়ে? হ্যাঁ, লিকারটা নিয়ে ভাবো তুমি শ্যাম্পুটা করা হলো, করার পর লাস্ট জলটা ভালো করে তো ধুলাম, ধোয়ার পর লাস্ট জলটা আমি যদি একটা চায়ের লিকারে একটা পাতিলেবু চিপে, হ্যাঁ সেই গ্রিন লিফের লিকারে একটা পাতিলেবু চিপে যদি দিই, তাহলে সেটা ভীষণই ভালো। সেটাতে ঘামটাও কম হবে আর চুলটা একদম ফুরফুরে। জাস্ট নর্মাল চুলের মধ্যে ঢেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু যেটা বলে লিকার একটু পাতিল। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা যেটা আমি যেটা প্রশ্ন করি, আমরা দিনে তো না, সপ্তাহে কতবার তেল লাগানো উচিত? সেটা আমরা অনেকেই জানি না। কতবার তেল লাগানো উচিত, কতবার শ্যাম্পু করা উচিত? আসলে আমি মনে করি যে যাদের অয়েলি হেয়ার তাদের তো তেলটা বেরোচ্ছে, তারা সপ্তাহে যদি 2 থেকে 3 দিন মাখে ঠিক আছে। কিন্তু যাদের ড্রাই হেয়ার, তাদের তেল নেই, মানে তৈলগ্রন্থিতে তেল কম আছে, তাদের আমি মনে করি সপ্তাহে কিন্তু 5 দিন লাগানো উচিত তেলটা। 7 দিনের মধ্যে 5 দিন তেল লাগানো, মানে 5-7 দিন। অনেকেই দেখবে কয়েকদিন শ্যাম্পু করে, অনেকেই দেখবে কমপ্লেন করে আমার চুলটা ড্রাই হয়ে যাচ্ছে দিদি, কিছুতেই মানে মোলায়েম হচ্ছে না। তো তোমার দোষেই তো হচ্ছে সেটা, তুমি তেল মাখবে না, তাহলে কেন হবে না বলো? তেল তো মাখতে। শ্যাম্পুটা কত? আর শ্যাম্পুটা আছে, আমি মনে করি যে অনেকে আছেন না যে ভীষণ শ্যাম্পু করেন, সেই শ্যাম্পু করলে কি হয়, স্কাল্পের অ্যাসিড মাল্টেনটা নষ্ট হয়ে যায়। বেশি শ্যাম্পু করাটা ঠিক নয়। যখন আমার প্রয়োজন হবে, আমার মনে হবে যে চুলটা নোংরা হয়ে গেছে, আমার দরকার এবার শ্যাম্পু করা, তখনই কিন্তু শ্যাম্পু করা উচিত। কিন্তু এই যে বললেন সপ্তাহে 5 দিন তেল লাগাতে, তো 5 দিন লাগালে তো 5 দিন শ্যাম্পু করতেই হবে। সেক্ষেত্রে এখন ভীষণ ফ্যাশনের যুগ, তো সবাই তো মানে চুল ফুরফুর করে বেরোবে। তো সেক্ষেত্রে আমি বলি যে রাত্রিবেলা তেলটা মাখুন আর সকালবেলা শ্যাম্পু। অবশ্যই একটা শ্যাম্পু আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হলো যে হার্বাল শ্যাম্পু। অনেক ধন্যবাদ দিদি, আপনার যে টিপসগুলো সত্যি ভীষণ হেল্পফুল। তোমাকে অনেক ধন্যবাদ, আর আমার দর্শক বন্ধুকে অনেক ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হবে। ভালো থাকবেন, আর দিদি যেটা বলেছে মনে রাখবেন, কিন্তু টেনশন একদম নেবেন না। নমস্কার। আজকে আমরা এখানে নতুন যা দেখতে পাচ্ছি, রাইস আছে, ফুলকপি, কড়াইশুঁটি, কিশমিশ, আদা বাটা, রসুন বাটা, মাছ। তাহলে রঙ্গনদা, আমরা আজকে তুই এটা রাখবি প্লিজ। না, আমি এটা খাবো না প্লিজ। দেখ এরকম খেতে খেতে শেষ হয়ে যাবে। ওর কথা বাদ দিন, আপনি বলুন আপনি আমাদের আজকে নতুন কি রান্না খাওয়াচ্ছেন? মানে আমার পছন্দের কোনো রান্না নেই? না রঙ্গনদা, আজকে আমার পছন্দ। আমি দুজনের পছন্দসই একটা রান্না করে দিচ্ছি। কি তাহলে কি রান্না করবেন বলুন? এটা হচ্ছে ঠাকুরবাড়ির মাছের ঘন্ট। ঠাকুরবাড়ির মাছের ঘন্ট? মানে সেটা তো দারুণ ব্যাপার। কিন্তু ঠাকুরবাড়ির রান্না বলতে রঙ্গনদা এটা কি হলো বলে? ফ্যামিলি ট্র্যাডিশনাল কিছু রেসিপি আছে, সেইগুলোকে ঠাকুরবাড়ি রান্না বলে। তো আমি এটাকে একটু মডিফাই করে নিজের মতো করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আমাদের খেতে ভালো লাগবে তো এটা? হ্যাঁ নিশ্চয়ই, সবার ভালো লাগবে। নিশ্চয়ই সবার ভালো লাগবে, মানে আপনাদেরও ভালো লাগবে। লাগবে ইনলেস খাই। শাট আপ, আমি রান্নাটাও ভালো করি। ও প্রথমে আমি তেল দেব। মানে এটা একদম আন্দাজ মতো? আন্দাজ মতো, রাইট। সাদা তেল। এর সঙ্গে ফ্লেভার আনার জন্য আমি একটু ঘি দিয়ে দেবো, দেখি একটা চামচ। হ্যাঁ, মানে বড় চামচ এরকম ঘি দিলাম। ঘি এই জন্য দিলাম যে ঘি দেওয়াতে, তেলের সঙ্গে ঘি দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসবে। ভীষণ সুন্দর, আমি এখনই বা সবসময় আগে থেকেই গন্ধ পাই। এবার তেলটা গরম হোক। আচ্ছা, এই দেখা যাচ্ছে এবার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন দিয়ে দেবো, রসুন বাটা, পেঁয়াজ কুচি। শোন আমি জিনিসটা হতে দে, আমি জানি তো খিদে অপেক্ষাই করছি। রাইট, এতটা অপেক্ষা আমি কখনো করিসনি বল বয়ফ্রেন্ডের জন্য? ওটা বললাম না সবার সামনে। এবার আমি একটু আদা দিই। এবার আদাটা। আচ্ছা রঙ্গনদা, মানে আপনার রান্না করাটা কি আপনার মানে সবসময় একটা শখের মধ্যেই ছিল? এটা শখের মধ্যেই ছিল, এখন অবশ্য পেশা হয়ে গেছে আমার। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, কারণ আপনি তো কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসে, তো আপনি পুরো ব্যাপারটাই আপনার হাতে। আচ্ছা, ঠাকুর বাড়ির রান্না নিয়ে মানে আপনি এটা নিয়ে কবে থেকে চিন্তা ভাবনা করলেন? এটা নিয়ে আমি কিছু বই পড়েছিলাম, যাতে আমি অনেক রকম রেসিপি পেয়েছিলাম। তার মধ্যে এইটা একটা রেসিপি আমি একটু নিজের মতো করে মডিফাই করে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দেবো। আচ্ছা
আচ্ছা রঙ্গদা, এরকম কখনো হয়নি যে ধরুন ওই অনেকটা কলম্বাসের মতো ধরুন পড়তে গেছেন, কিছু একটা হয়ে গেছে কিছু আরেকটা? তোর সবসময় এরকমই হয় বল। কেন নিজের দোষটা আমার নামে চাপাচ্ছেন? সেরকম হলে যদি খেতে ভালো হয় তাহলে খারাপ কিছু না, তাহলে একটা নতুন জিনিস হয়ে গেল। না তাহলে ওটা আমার মতো। হ্যাঁ, সবসময় খেতে ভালো বলি। এবার আমি আপনি ফুলকপি দিয়ে একদম দেবো। ওর কথা বিশ্বাস করবেন না। ফুলকপি, তারপর ফুলকপিটা একটু ভাজা হয়ে যাক, আচ্ছা একটু লাল হওয়া অব্দি আমি ভেজে যাবো, ততক্ষণে খানিকটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, মানে ফুলকপিকে আগে থাকতে সেদ্ধ করে না, নেওয়ার আগে কোনো থেকে সেদ্ধ ব্যাপার করলে নেই? টেস্টটা চলে যাবে। আচ্ছা ফুলকপি ভাজতে ভাজতে আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আবার না রে, থ্যাংক ইউ। লোভ দিস না। শোন, আমি লোভ দিলে তোর মানে তোর পেট খারাপ হবে? তুই আমাকে বিশ্বাস করতে বলিস? তখন থেকে খাই খাই করে যাচ্ছিস। এবার আমি মাছটা দিয়ে দেবো। আচ্ছা, এই মাছটাকে কি ওই এটা সেদ্ধ করা মাছ, সেদ্ধ করে রুই মাছ সেদ্ধ করা, তার থেকে কাটা বেছে বার করে নেওয়া হয়েছে। এবার আমি এতে নুন দিয়ে দেবো একটু, নুনটা আন্দাজ মতো, পরিমাণ মতো। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মানে আমি কিছু শিখছিস? আমি জানি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং সবশেষে আমি খানিকটা টমেটো দিয়ে দিলাম। তারপর এটাকে মানে ভালোভাবে এটাকে ভালো করে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর একটু লালচে হচ্ছে ততক্ষণ দেখতে কিন্তু খুব এখন একটু সুন্দর ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তাহলে গন্ধটা খুব ভালো বেরোচ্ছে বল। ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তাহলে মানে তাড়াতাড়ি সেদ্ধ হতে তাড়াতাড়ি সুবিধা সেদ্ধ হবে। কতক্ষণ এটা এইভাবে রাখতে হবে? 5-7 মিনিট রাখলেই হয়ে যাবে। 5-7 মিনিট। আচ্ছা রঙ্গদা, আপনি তো হোটেল ম্যানেজমেন্টে মানে পড়েছেন আর কি, আইএইচএম থেকে। তো আপনার প্রোডাকশনের কিছু কথা বলুন, প্রোডাকশনের ক্লাসে মানে কিরকম দু একটা বেশ রান্না করতে গিয়ে মজাদার কিছু রান্না করতে গিয়ে মজাদার ব্যাপার মানে আমার প্রফেশনে হয়েছে, কলেজের ক্ষেত্রে বলবো না। প্রফেশনে হয়েছে যে আমি এক জায়গায় কাজ করতে গিয়েছিলাম যেখানে পার্টি রাবড়ি এনেছিল, তো রাবড়ি শেষ হয়ে যায়, রাবড়ি ঝোলটাই পড়েছিল আর উপরে কিছু ছিল না। রাত 10টা বেজে গেছে, আমাকে বললো যে কি করা যায়, মান বাঁচান আপনি। তো আমি তখন করলাম, পাশের দোকান থেকে রুমালি রুটি হচ্ছিল, রুমালি রুটি কিনে নিয়ে এলাম। এই মেরেছে। রুমালি রুটিগুলো ছিঁড়ে নিয়ে ওই দুধের যে ঝোলটা ছিল তার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে দিলাম আর একটু কেশরি কালার দিয়ে দিলাম। এবার তারপরে যে 50 জন খেলো, কেউ কিন্তু বুঝতে পারলো না যে ওটা রাবড়ি না রুমালি রুটি দুধে দিয়ে সেদ্ধ করা। যাই হোক, সেদিনকার মতো ভদ্রলোকের মানটা বাঁচিয়ে দিতে পেরেছি। এটা আমরাও শিখে নিলাম। তবে তুই ট্রাই করিস না, তাহলে রুমালি ট্রাই করব, তোকে খাওয়াবো। আচ্ছা, এবার মোটামুটি আমাদের এইটা হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, কালারও ধরে গেছে। এবার আমি কিশমিশটা দিয়ে দেবো। মানে এটাতে গরম মশলা আর কিছু কোনো কিছু লাগে? আর এটা সবচেয়ে মজার ব্যাপার যে এতে জল দিতে হয় না, মানে এমনি মানে তেলে ফ্রাই হয়ে যাবে, তেল আর ঘিতেই সেদ্ধ হয়ে যাবে। যে ঢেকে রাখলাম খানিকক্ষণ, ওই ঢাকাতেই সেদ্ধ হয়ে গেল ফুলকপি, আলু সবকিছু। আর সবজিটা তো একটা নিজস্ব জল মতো সেটা বেরোয়। ঘিটা ছিল আগে। কত জানিস? হ্যাঁ রে, এইবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। পারি না। আচ্ছা, আবার একটু ঘি দিয়ে দেবো নামাবার আগে। আচ্ছা রঞ্জনদা, একটা কথা জিজ্ঞাসা করি, কিন্তু তবু ওই গুঁড়ো মশলাতেও কি ওই সাবেকি রান্নার আমেজটা আসে? তফাৎটা হয়। তফাৎ হয় মানে কোনটা বেশি ভালো হয়? বাটা মশলা। বাটা মশলা। আর এখন তো এরকম হয়ে গেছে যে প্রচুর বাড়িতে মহিলারা সময় তো পান না, প্লাস জানেন না অনেকে, সেই জন্য তন্দুরি মশলা, মাছের কারির মশলা রেডি মিক্স কিনে নেন, নিয়ে করেন, কিন্তু তাতে সেই রকম ফ্লেভার আসে না বা কালার আসে না। আমার রেডি হয়ে গেছে এটা, এবার আমি নামিয়ে ফেলবো। মানে মধ্যে কথা, ভালো খেতে গেলে কষ্ট করা অত্যন্ত প্রয়োজন। সেগুলো জানতেও হয় আমার মতো, কিভাবে কষ্টটা করতে হয়।
মনামি তুই আর বকিস না। এবার আমি এটাকে গার্নিশ করব। এটা যেহেতু ভাতের সঙ্গে সার্ভ করা হয় সেই জন্য এটা ভাতের একটা রিং করে আমি করে দেবো। মানে কালারটা যেটা খুব কন্ট্রাস্ট হয় প্লাস ভাতটা দিয়ে খাওয়া যাবে। আমাদের যেরকম স্ট্রোগানফ আছে, স্ট্রোগানফে ভাতের রিং করে তারপরে করা হয়, এখানে আমি সেইভাবে, এইটাই আমার মডিফিকেশন। আচ্ছা, মানে ঠাকুর বাড়ির রেসিপি অথচ প্রেজেন্টেশনটা হচ্ছে কিছুটা একটু কন্টিনেন্টালের মতো। দেখো কিরকম কালারফুল হয়ে গেল। ফুলকপি, কড়াইশুঁটি সবুজ, টমেটোর লাল, আবার ভাতটা সাদা। এইবার আমি করব কি, একটা টমেটোকে সুন্দরভাবে কেটে এখানে দিয়ে দিলাম। আর যেহেতু ভাতের সঙ্গে খাবে, অনেকেই কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে, তাই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মানে নুন আর লঙ্কার টেবিলে একদম মাস্ট বাঙালিদের। এবার এটা আমার রেডি হয়ে গেল। আমি একটু টেস্ট করে দেখতে পারি? আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, একটা চামচ দে। হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, ইয়েস। এটা যেহেতু তোরও পছন্দের, সেজন্য তোকে আগে খাওয়াই। এদিকে আয়। গরম কিন্তু, নজর দিসনি তো? কি কেমন লাগলো? রঙদার দারুণ হয়েছে, বিশ্বাস করো। সত্যি দারুণ। মাছের ঘন্ট করতে আমাদের লাগছে রুই বা ভেটকি 500 গ্রাম, আলু, ফুলকপি, মটরশুঁটি ছোট করে কাটা 250 গ্রাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা, নুন ও চিনি, ডুবো করে কাটা পেঁয়াজ 1 কাপ, রসুন কুচি, আদা বাটা 1 টেবিল চামচ। তেল গরম হলে পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে অল্প ভাজুন। সবজি ও নুন মিষ্টি দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। ভাজা সম্পূর্ণ হয়ে এলে মাছ চটকানোটা দিন ও ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিন। কড়াইয়ে চাপা দিয়ে ভাপে সেদ্ধ হতে দিন। সেদ্ধ প্রায় হয়ে এলে কাঁচা লঙ্কা, গরম মশলা, গোলমরিচ ও লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমি খাই, তুই বল। পুরো দায়িত্বটা আমার ধারে। যাই হোক, আপনারা দেখেছেন তো কিরকম ভাবে ঠাকুর বাড়ির একটা অনবদ্য রেসিপি রঙ্গনদা আমাদের সামনে তৈরি করে দেখালো। আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই আউট করবেন, দেখবেন খুব ভালো হবে। আর কিরকম হলো সেটা আমাকে আর মিস মনামিকে একটু লিখে পাঠাবেন। হ্যাঁ, আর আবার কালকে দেখা হবে। এখন আমরা আসি, ভীষণ ব্যস্ত। খাবি কি? আমি খেয়ে নিচ্ছি। আমার জন্য একটু রাখিস।